নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। রাষ্ট্র কেমন হবে, দেশ কিভাবে চলবে? রাজা রাজরাদের হাত থেকে দেশ চলে এসেছে মানুষের হাতে, কিন্তু তারপরেও এই প্রশ্ন থেকেই যায়। কিছু মানুষ বলবেন, কেন গরিষ্ঠ মানুষের সমর্থনে সরকার হবে? কিন্তু সেখানে এক সমস্যা তো থেকেই যায়। গরিষ্ঠ মানুষের সিদ্ধান্তই যদি মেনে নিতে হয়, তাহলে তো আপনাকে গণপিটুনি বা গণধোলাই বা গণধর্ষণকেও সমর্থন করতে হয়। কারণ খেয়াল করে দেখুন, যারা মারছে, ধরছে, ধর্ষণ করছে, তারাই তো সংখ্যায় বেশি, তারাই তো সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে যে ছেলেটি বা বৃদ্ধকে পেটানো হচ্ছে, সে তো একলা, বা সেই মেয়েটি, সেও তো একলা। কাজেই সংখ্যাগরিষ্ঠতাই সব নয়, সেটাই একমাত্র শর্ত নয়, যতক্ষণ না তার সঙ্গে একটা লিখিত নিয়ম কানুন জুড়ে দেওয়া হচ্ছে, যেখানে স্পষ্ট বলা হবে 10,000 মানুষেরও যদি মনে হয়, তাহলেও একজনকে পিটিয়ে মারা যাবে না। আর রাষ্ট্রের ক্ষেত্রে সেই লিখিত ডকুমেন্টটাই হলো সংবিধান। গণতন্ত্রের সঙ্গে এই সংবিধানকে জুড়ে দিলে তবেই সেটা রিপাবলিক হয়, যেখানে এক নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক কাঠামোকে চালনা করা হবে। কাজেই আমাদের দেশ 1947-এ কেবল স্বাধীন হয়েছিল, এক গণতান্ত্রিক কাঠামোর লক্ষ্যে চলা শুরু করেছিল 1949-এর 26শে নভেম্বর। দেশের সংবিধান সভা জানালো যে এই নাও সংবিধান। এখন থেকে দেশ শুধু স্বাধীন গণতান্ত্রিক নয়, এখন থেকে সে প্রজাতান্ত্রিক, ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক। তার মানে দেশ স্বাধীন হয়েছে 1947-এ, 1950 থেকে আমাদের নিজেদের সংবিধান তৈরি হয়েছে। ধর্ম, বর্ণ, ভাষা, বাসস্থান বা তাদের আর্থিক অবস্থাকে তোয়াক্কা না করে দেশের প্রত্যেক মানুষের সমান অধিকার দেওয়া হয়েছে ফ্রিডম অফ স্পিচ, মতামত ব্যক্ত করার অধিকার, ঘোরাফেরা করার অধিকার, বসবাস করার অধিকার, বিচার পাবার অধিকার। এসব কিছু আমাদের সংবিধান আমাকে, আপনাকে, হরিপদ জানা, সুলেমান শেখ, নীরাজ বাটলিওয়ালা বা বিনয় গঞ্জালেসকে দিয়েছে। কিন্তু বাস্তব ছবিটা কেমন? একেবারে উল্টো। এক যাত্রায় কেবল পৃথক ফল নয়, উল্টো ফলও হতে পারে, হয়েই চলেছে। এমন নয় যে এই এক যাত্রায় পৃথক ফলের শুরুয়াত মোদি জামানা থেকে, না, তাও নয়। সুদীর্ঘ কংগ্রেসি শাসনকালে এই বেনিয়ম আমরা দেখেছি। 47 সাল থেকেই এই গরমিলের সাক্ষী আমরা। আদিবাসীরা জ্বালানির কাঠ, অন্য কাঠকুটোর বোঝার সমেত গ্রেফতার হয়ে জেলে পচেছে মাসের পর মাস, বছরের পর বছর। অন্যদিকে বনের পর বন, জঙ্গলের কাঠ উজাড় হয়ে গেছে। যা ছিল আদিবাসী কোল, ভিল, মুন্ডা, ওরাওদের জমিন, জঙ্গল, তা উবে গেছে। কারখানা তৈরি হয়েছে, সেই কারখানার তৈরি ইস্পাত দিয়ে ব্রিজ হয়েছে, ফ্লাইওভার তৈরি হয়েছে, ইমারত হয়েছে 30 তলা, 42 তলা। নিজ ভূমে পরবাসী ওই মানুষেরা স্রেফ কাঠকুটোও তুলে নিয়ে যেতে পারে না। ফরেস্ট অ্যাক্ট নাকি তাই বলছে। অধিগ্রহণ হবে সবকিছু, নদীর বাঁক থেকে, চারফসলা জমি থেকে, জঙ্গল, টিলা, পাহাড় থেকে সমুদ্র তট, সেসব হবে উন্নয়নের নামে। সে উন্নয়ন কাদের? দেশের অধিগৃহীত জমির 73% ছিল আদিবাসীদের হাতে। হ্যাঁ, 73%। তাদের জমি, জঙ্গল, পাহাড় কেড়ে নিয়ে উন্নয়ন হয়েছে। বেশ, তাহলে সেই আদিবাসীদের উন্নয়ন কেন হয়নি? কেন তাদের চাল ফুটো হয়ে জল পড়ে? কেন তাদের বাচ্চাদের স্বাস্থ্য এত খারাপ? তাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এমন জঘন্য কেন? তাদের আর্থিক অবস্থা এত খারাপ কেন? 73% সম্পদ যাদের উৎখাত করে এলো, কোন আইনে তারাই আজ সব থেকে পিছিয়ে? একসঙ্গে যাত্রা করেছিল তারাও। এই স্বাধীন দেশের জন্য লড়ার ইতিহাস তাদের আছে, বিরসা মুন্ডার ইতিহাস আছে, সিধু কানুর ইতিহাস আছে, উলগুলানের ইতিহাস আছে, অনেকের চেয়ে বেশি আছে। দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়াম থেকে রাজপথ আর লুটিয়েন বাংলোর ভিড়ে একজন আদিবাসীকে ঠাঁই দিলেই দায় শেষ। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 650 টাকা দামের সিনেমার টিকিট কেটে কান্তারা সিনেমা দেখেছেন আপনি? সেই আদিবাসী শোষণের ছবি দেখেন কজন আদিবাসী? সেই দেখার সাধ্য কজনের আছে? এক যাত্রায় এমন পৃথক ফল কেন? এবং এই পৃথক ফল নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল, হ্যাঁ প্রত্যেক রাজনৈতিক দল হয় চুপ, না হলে জজে ততে, যখন যেমন তখন তেমন।
মনে আছে সিঙ্গুর নন্দীগ্রাম এপিসোড? সে এক উন্নয়নের সুনামির কথা বলছিল বাম সরকার, মাছ কাটলে মুড়ো দেব, গাই দুয়ালে দুধ দেব। চাকরি তো এসেই গেছে, মাইনে পেলে প্রথমে কি কিনবি তাই ঠিক করে ফেল, এমন এক ভঙ্গিমা। 4 ফসলা জমিতে মোটর কারখানা হবে, সেখান থেকে 30 কিলোমিটারের মধ্যে উত্তরপাড়া হিন্দ মোটরসে টানা ঝোলানো হচ্ছে। সিঙ্গুরে গাড়ির কারখানা হবে। বিরোধিতায় কারা? তৃণমূল দল, বিজেপি, কংগ্রেস। ঠিক সেই সময় কেন্দ্রে কংগ্রেস সরকার। ওড়িশায় নিয়মগিরি পাহাড় বেচে দেওয়া হচ্ছে, বিরোধিতা করলে মাওবাদী বলে জেলে পাঠানো হচ্ছে। বাম দলগুলো তার বিরোধিতা করছে। কংগ্রেস এবং বামেদের বিরোধিতা জারি ছত্তিশগড়ে, তখন যখন বিজেপি মুখ্যমন্ত্রী একের পর এক আদিবাসী জঙ্গল পাহাড় বেচে দিচ্ছেন। গুজরাটে সর্দার সরোবর ড্যাম প্রকল্পে জল বাড়ানো হবে, ডুবে যাবে 17,000-এর বেশি পরিবার। রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি। আন্দোলন হচ্ছে, সামনে মেধা পাটকর। কিন্তু বামেরাও সেই আন্দোলনে রয়েছেন। কংগ্রেসও বলছে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা হোক। এ রাজ্যে এখন তৃণমূল দলের সরকার। দেউচা পাচামিতে কয়লা তোলা হবে, তাই অধিগ্রহণ হবে। তাজপুরে বন্দর হতো, করবে গৌতম আদানি বা অন্য কেউ। না, এখনো সরকার গুলি গোলা চালায়নি, কিন্তু কথা বলছেন উন্নয়ন নিয়ে এবং অধিগ্রহণও চলছে। বিরোধিতায় কারা? বিজেপি, কংগ্রেস এবং অবশ্যই বাম। কেরালায় তো খেলা জমে ক্ষীর। ভিঞ্জিজাম সমুদ্র বন্দর তুলে দেওয়া হয়েছে আদানিদের হাতে। বাম সরকার স্থানীয় জেলে সম্প্রদায়ের বিরোধিতা সামলাতে পুলিশ পাঠাচ্ছে। জেলে পড়ছে পরিবেশ কর্মী সংগঠনের নেতা কর্মীদের। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলছেন পেছনে আছে মাওবাদীরা। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, সেখানে এই বিরোধিতা রুখতে হাতে হাত মিলিয়েছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। তাদের তৈরি যৌথ মঞ্চ এখন ঠ্যাঙারে বাহিনীর কাজ করছে। সদ্য আদানি কিনেছেন এনডিটি। তার অনুষ্ঠানে সিপিএম পলিট ব্যুরো নেতা জানিয়েছেন যে কোনো মূল্যে এই বন্দর হবে। যাদেরকে ক্রোনি ক্যাপিটালিস্ট বলেছেন রাহুল গান্ধী থেকে প্রকাশ কারাট, সেই আদানি আম্বানি হাসছেন। মনে পড়ে যাচ্ছে ব্রিগেডের জনসভায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা। ওখানে কারখানা হবে, হবেই, দেখি কে আটকায়। সব দেখলে সুকুমার রায়ের কথাই কেবল মনে পড়ে। এক হযবরল চলছে সারা দেশে, সারা দেশ জুড়ে 21 আইন। কার উপরে ভরসা করবে মানুষ? কার কথায় বিশ্বাস করবে মানুষ? প্রশাসনের মাথায় রাজনৈতিক দল, তাদের প্রত্যেক কথা, প্রত্যেক কাজ তাদের দলের রাজনৈতিক ফায়দাকে মাথায় রেখেই হচ্ছে। সেই রাজনৈতিক দলই চালাচ্ছে পুলিশ প্রশাসন। অন্যদিকে বিচার ব্যবস্থা। জঘন্যতম গণধর্ষণে অভিযুক্তরা ছাড়া পাচ্ছে জেল থেকে। সমাজকর্মী, কবি, সাংবাদিক, অধ্যাপক জেলে পচে মরছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট, মামলা এবং জেল অনিবার্য। মুখ্যমন্ত্রীরাও কম যান না। গলি মারো সালোকো বলে ক্যাবিনেট মিনিস্টার লালবাতি লাগানো গাড়িতে ঘুরছে। আবার জমি দেব না তোমার উন্নয়ন যোগ্যে বলার পরই তাকে জেলে পড়া হচ্ছে। জাজ নয় তো যেন গুরু ঠাকুর, চেয়ারে বসে সরকার চালানোর দায়িত্বে থাকা নির্বাচিত দলের স্বীকৃতি বাতিল করার কথা বলে দিচ্ছেন। কোন আইন, কোন ধারা তাকে এসব বলার অধিকার দিয়েছে তা কেউ জানে না। ফিল্ম স্ক্রিপ্ট রাইটারদের মাঝে মধ্যে বলা হয়, ভালো ভালো জনপ্রিয় হতে পারে এমন ডায়লগ লিখুন। সিনেমা শেষ হলেও মনে থাকবে মানুষের। অবরে সবরে বলবে কিতনে আদমি থে, 2 সর্দার ইত্যাদি। তো এখন সেই দায়িত্ব কি জজ সাহেবের? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে বলাটাই যা বাকি। ফিরছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। তাহলে লোকসভা, বিধানসভা, প্রশাসন আর বিচার ব্যবস্থা গেল। বাকি রইল চতুর্থ স্তম্ভ। দেশের মোটামুটি সমস্ত জাতীয় ইংরেজি বা হিন্দি চ্যানেল, আঞ্চলিক প্রায় সমস্ত চ্যানেল চলছে মোদী শাহের নির্দেশে। আজকে টিভি চ্যানেল খুলে দেখুন না, তারা চিৎকার করে জানাচ্ছে তাদের মালিকের দাবি, তাদের মালিকের ইচ্ছের কথা। কি ধ্যাষ্টাম ভাবুন। ঝাড়খণ্ডে জেএমএর বিরাট জয় যেন কিছুই নয়। মহারাষ্ট্রের জয়ের আনন্দে মাতোয়ারা আর মধ্যে মধ্যে চিল চিৎকার। কংগ্রেস মুছে গেল। একটা স্বাধীন চ্যানেল ছিল, তো সেটাও তো কবেই সেঠজি কিনে নিয়েছেন। রবিশ কুমারের ভাষায় সেঠজির অনেক পয়সা আছে। এনডিটিভি চলে গেছে আদানির হাতে।
এক গণতান্ত্রিক ব্যবস্থার 4টে স্তম্ভ: আইনসভা, প্রশাসন, বিচার ব্যবস্থা আর সংবাদ মাধ্যম। 4টে স্তম্ভই নড়বড় করছে, অথচ এরই ওপরে দাঁড়িয়ে থাকবে আমাদের সংবিধান, আমাদের গণতান্ত্রিক কাঠামো। সে স্তম্ভের ইট খসে পড়ছে, সে স্তম্ভের ভিতে শাবল পড়ছে। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিঁড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। সেসব বিপদের মাঝেই আজ নতুন করে প্রশ্ন উঠছে সংবিধানের প্রিয়াম্বল নিয়ে, প্রস্তাবনা নিয়ে। নামে মাত্র লেখা আছে সেকুলার আর সোশ্যালিস্ট, সেসব মুছে ফেলার জন্য কাজ শুরু করেছে আরএসএস, বিজেপি। 2024-এ থমকে গিয়েছিল, আবার পূর্ণ উদ্যমে নেমেছে তারা। দেশের সংখ্যালঘু মানুষজন আজ যে সংশয়ের মধ্যে দাঁড়িয়ে যে বিপন্নতা বোধ তাদের ভেতরে কাজ করছে, আসুন তাদের দিকে চোখ ফেরাই। আম্বেদকর সংবিধান সভার নেতৃত্ব দিচ্ছিলেন, রাজেন্দ্র প্রসাদ সেই বিবরণী লিখছিলেন, প্যাটেল, নেহেরু, শ্যামাপ্রসাদ, আবুল কালাম আজাদরা ছিলেন সদস্য। 299 জন ছিলেন। 284 জন এই খসড়ায় সই করেছিলেন। তার মধ্যে 30 জন মুসলমানও ছিলেন: মোহাম্মদ ইসমাইল সাদি, KTN আহমেদ ইব্রাহিম, মেহবুব আলী বেগ মাদ্রাস থেকে, বম্বে থেকে আব্দুল কাদের মোহাম্মদ শেখ, আফতাব আহমেদ খান ছিলেন, বাংলা থেকে জসুদ্দিন আহমদ, নজরুদ্দিন আহমদ, আব্দুল আলিম গজনভি, রাদিভ এহসান, আব্দুল হামিদ, এই 5 জন ছিলেন। সংযুক্ত প্রান্ত মানে ইউপি, এমপি মিলিয়ে যে অঞ্চল, সেখান থেকে বেগম এজাজ রসুল, হেদার হোসেন, হজরত মোহানি, মোহাম্মদ ইসমাইল খান, রফি আহমেদ কিদোয়াই, মোহাম্মদ হাফিজুর রহমানের মতো স্কলাররাও ছিলেন। সংবিধান কেবল হিন্দুরা লেখেননি। বিহার থেকে ইমাম হোসেন, সৈয়দ জাফর ইসলাম, লুৎফুর রহমান মহতাহেব, তাজমুল হোসেন, আসাম থেকে আব্দুর রাফের মতো প্রাজ্ঞ মানুষ ছিলেন। জম্মু কাশ্মীর থেকে শেখ আবদুল্লাহ ছিলেন। এই দেশের সংবিধান বানানোর ইতিহাসে এনারাও ছিলেন। একসঙ্গে দেখেছিলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন। সেই জন্যই একবার সংসদে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে দেশ তার সংবিধানকে নিয়ে চলবে, ধর্ম নিয়ে নয়। কিন্তু আজ সেই দেশ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেবার আইনও এনে ফেলেছে। দেশের শাসক দল, মন্ত্রিসভা, কোথাও তাদের ঠাঁই নেই। উল্টে বটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান দিয়ে আরো তীব্র বিষ ছড়ানো হচ্ছে। 47-এর পর থেকে একটু মুসলমানদের অবস্থাটা দেখে নেওয়া যাক। মুসলমান সম্প্রদায়ের 40% মানুষ গরিবী সীমার নিচে। মাসে রোজগার 550 টাকারও কম। এমনিতে দেশের 10% মানুষের কাছে 75% সম্পদ রাখা আছে, আর 60% মানুষের কাছে 4%-এর কম। সেই দেশে এই আয় এমনিতেই কম। সংখ্যালঘুদের অবস্থা আরো খারাপ। মুসলমান একটি মানুষের প্রতিদিনের আয় 32 টাকা 70 পয়সা, অথচ মুসলিম জনসংখ্যার 35% আমাদের দেশের শ্রম শক্তি। তাদের শ্রম মূলত কনস্ট্রাকশন, বেকারি, সেলাই, কুকিং ইত্যাদি ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে। তাদেরকে সব দল কখনো না কখনো ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কখনো এই মসজিদের ইমাম, কখনো ওই মসজিদের ইমামকে সামনে দাঁড় করিয়ে রাজনীতির বোড়ে হিসেবে ব্যবহার করা হয়েছে। কখনো তাদের বিরুদ্ধে মেরুকরণ, তাদের দিকে ঘৃণা ছড়িয়ে মেরুকরণের রাজনীতি হয়েছে। ব্যবসায়ীরা তাদের সস্তা সুপারি কিলার হিসেবে ব্যবহার করেছে। ধর্মগুরুরা তাদের হাতে তুলে দিয়েছে AK-47, তারা টেররিস্ট হয়েছে। তারপর আপামর মানুষের মনে একটা ধারণা দেবার চেষ্টা করা হয়েছে যে মুসলমান মানে 8টা বউ, 20টা ছেলেপিলে, মুসলমান মানে নোংরা বস্তি, মুসলমান মানে সমাজ বিরোধী ইত্যাদি ইত্যাদি। এই ন্যারেটিভ বহু মানুষ খেয়েছেন, বমি করেছেন। আরো ঘৃণা, আরো বিচ্ছিন্ন করেছে তাদের। সাংঘাতিক এক কৃষ্ণ গহ্বরে ঢুকে গেছে মুসলমান সমাজ, এবং এক ভাঙনের মুখে দাঁড়িয়ে আমরা, সর্বগ্রাসী ভাঙন। আর সেই ভাঙনের আদত কারিগর নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।